মেলাইটাসটা কি? এটা হচ্ছে তোমার একটা ক্লিনিক্যাল সিনড্রোম দ্যাট মানে ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসিমিয়া মানে তোমরা জানো যে ইনক্রিজ ব্লাড সুগার লেভেল। কিসের জন্য এটা? ডিউ টু অ্যাবসলুট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন and or insulin resistance or both। হ্যাঁ, তাহলে এটা আসলে তোমার মানে এখানে সিনড্রোম বলতে বোঝাচ্ছে যেটা হেটারোজেনাস গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার। হ্যাঁ, এটা এখানে হয়। ডায়াবেটিস মেলাইটাসটা কি একটা ক্লিনিক্যাল সিনড্রোম characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin and or insulin resistance and or both। হ্যাঁ, এটা এখন তোমার একে মানে ক্লাসিফাই করা হয় তোমার চার ভাবে। একটা হচ্ছে আগে মেইনলি বলা হতো টাইপ 1 অর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এখন আরেকটা হচ্ছে টাইপ 2 অর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আর এখন আরো তোমার আছে যে সেকেন্ডারি কোনো ডিজিজের জন্য ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, তারপরে তোমার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তো এখন তোমাকে 4 গ্রুপে সেটা ক্লাসিফাই করা হয়েছে। যে টাইপ 1 যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, তোমরা ডায়াবেটিস মেলাইটাসটা সম্পর্কে ইয়ে থেকে পড়বা, এই এবিসির বই থেকে পড়বা, ওখানে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, টাইপ 1 এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটা কেন হয়? এটার আসলে এটা ইডিওপ্যাথিক কজ, এর কারণ আসলে ভালোভাবে জানা যায় না। একটা হচ্ছে ডিউ টু ইডিওপ্যাথিক কজ, আর একটা কি যে এখানে কি হয়, ডিস্ট্রাকশন হয় অফ প্যানক্রিয়াটিক বিটা সেল। হ্যাঁ, বাই ইমিউনোলজিক্যাল অ্যাসাল্টের জন্য কি হয়, বিটা সেল ডিস্ট্রাকশন হয় এখানে। তাহলে একটা মেইন সেটা কি, ইট ইজ ডিউ টু ইডিওপ্যাথিক কজ। হ্যাঁ, আর একটা কি যে ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল বাই ইমিউনোলজিক্যাল অ্যাসাল্ট। তাহলে মানে বিটা সেল যদি ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে তোমার ইনসুলিন ডেফিসিয়েন্সি হতে পারে, সেটা অ্যাবসলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন হবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ইট অকার্স ডিউ টু ইডিওপ্যাথিক কজ, আর মেইন যেটা হয় সেটা কি ডিউ টু ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেলস বাই ইমিউনোলজিক্যাল অ্যাসাল্ট। হ্যাঁ, এটা অটো অ্যান্টিবডি দিয়ে ডিস্ট্রাকশন হতে পারে অটো ইমিউন ডিজিজের জন্য। আর টাইপ 2 এটা হচ্ছে তোমার এটা কি জন্য, এটাকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে আবার কি বলা হয়, নন ইনসুলিন তোমার ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 তাহলে এটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটা সাধারণত কি জন্য হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি, যে এটা একটা কনসিকুয়েন্স অফ ওবেসিটি অথবা ওভারওয়েটের জন্য। মানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ইট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ওবেসিটি অর ওভারওয়েট অর তোমার কোনো ইনসুলিন রিসেপ্টর ডিফেক্টের জন্য এটা হতে পারে। হ্যাঁ, এটা তাহলে এটা টাইপ 2 সেটা সাধারণত কি জন্য হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন হয়, ডিউ টু তোমার ওভারওয়েট, ওবেসিটি, অথবা যদি কোনো ইনসুলিন রিসেপ্টরের ডিফেক্ট থাকে তাহলে হবে। আর একটা কি, যদি বিটা সেল ডিসেনসিটাইজেশন হয় টু গ্লুকোজ। হ্যাঁ, বিটা সেল যদি ডিসেনসিটাইজেশন হয় টু গ্লুকোজ তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যেটা হবে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে টাইপ 1টা হয় ইট ইজ ডিউ টু ইডিওপ্যাথিক কজ, আর একটা হচ্ছে তোমার মানে ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল বাই ইমিউনোলজিক্যাল অ্যাসাল্ট। মানে এটা সাধারণত অটো ইমিউন ডিজিজের জন্য অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেটা দিয়ে বিটা সেলটা ডিস্ট্রাকশন হয়। টাইপ 2টা কেন হয়, টাইপ 2 হবে মেইনলি তোমার ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কখন ডেভেলপ করে,
এটা ইট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ওভারওয়েট অথবা ওবেসিটি অথবা কোনো কারণে যদি তোমার ইয়ে হয় মানে ইনসুলিন রিসেপ্টরে ডিফেক্ট হয়, তাহলে আর একটা কারণ হতে পারে সেটা কি বিটা সেল যদি ডিসেনসিটাইজেশন হয় টু গ্লুকোজ, তাহলে কি হবে তোমার এখানে রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি হবে আর তোমার ইনঅ্যাডুকেট ইনসুলিন সাপ্লাই থাকবে। হ্যাঁ, এটা এখন আদার মানে কজ আদার স্পেসিফিক টাইপস, সাধারণত এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। এটা মানে কিসে হতে পারে তোমার মানে জেনেটিক ডিফেক্ট, জেনেটিক্যালি যদি তোমার ডিফেক্ট থাকে বিটা সেল ফাংশন, এই যেমন এক্সাম্পল হচ্ছে ম্যাচুরিটি, মোডি হচ্ছে ম্যাচুরিটি অনসেট অফ ডায়াবেটিস অফ ইয়াং, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। হ্যাঁ, এটা হচ্ছে জেনেটিক ডিফেক্ট যদি থাকে বিটা সেলের ফাংশনে, তাহলে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, সেটাকে বলা হয় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। আর তোমার জেনেটিক ডিফেক্ট যদি থাকে ইনসুলিনের অ্যাকশনে, তাহলে হতে পারে আর কিসে হতে পারে যেমন তোমার মানে এন্ডোক্রাইনোপ্যাথিস। হ্যাঁ, এন্ডোক্রাইনোপ্যাথিস যেটা সেখানে তোমার অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম এসবে হবে। আর আরেকটা কি যে প্যানক্রিয়াটিক ডিজিজ হলে পারে তোমার মানে ডায়াবেটিস মেলাইটাস হয়। সেই প্যানক্রিয়াটিক ডিজিজেস কোনগুলো? প্যানক্রিয়াটাইটিস, তারপরে প্যানক্রিয়াটেক্টমি, সিস্টিক ফাইব্রোসিস, হেমোক্রোমাটোসিস, এগুলি ডিজিজের জন্য প্যানক্রিয়াটিক কোনো যদি ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ করে প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটেক্টমি আর হচ্ছে তোমার সিস্টিক ফাইব্রোসিস, হেমোক্রোমাটোসিস, এইসব ডিজিজে তোমার কি হবে ডায়াবেটিস সেকেন্ড মানে টাইপ 2 অর্থাৎ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। আর হচ্ছে যে এন্ডোক্রাইনোপ্যাথিস যেটা, সেটা এক্সাম্পল হচ্ছে যেমন কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, থাইরোটক্সিকোসিস, তারপরে ফিলিওক্রোমোসাইটোমা, এসব ডিজিজে হবে। আর ড্রাগ ইনডিউস বিশেষ করে তোমার গ্লুকোকর্টিকয়েড এই মানে ড্রাগের জন্য হতে পারে। আর একটা হচ্ছে আমাদের দেশে কমন যেটা ওমেনরা খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ড্রাগ ইনডিউসডের জন্য তোমার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে টাইপ 2। হ্যাঁ, তাহলে গ্লুকোকর্টিকয়েড আর তোমার হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলি হচ্ছে কমন আমাদের দেশে ড্রাগ ইনডিউসড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ভাইভাতে এমনি জিজ্ঞেস করা হবে যে ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনিশন বলো, তাহলে তোমরা তখন বলবা যে এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম যেটা ক্যারেক্টারাইজড বাই persistent hyperglycemia due to absolute or relative deficiency of insulin। হ্যাঁ, এটা। আর তাহলে এটা টাইপ যদি বলি তাহলে মেইনলি মানে এখন 4 ভাবে বলতে পারি। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, যেটা বলছি আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস, যেটা অন্য ডিজিজের কারণে হয়। আর একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা ভাইভাতে খুব জিজ্ঞেস করা হয় যে এটা বলতে কি বুঝো, তাহলে ইট ইজ এ কন্ডিশন characterized by hyperglycemia for the first time during pregnancy in a woman who had no diabetes mellitus before pregnancy। প্রেগনেন্সির আগে ওই মানে মহিলার কোনো ডায়াবেটিস মেলাইটাস ছিল না, কিন্তু প্রেগনেন্সির কারণে তার মানে হাইপারগ্লাইসিমা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। মানে ইট ইজ এ কন্ডিশন characterized by hyperglycemia for the first time during pregnancy in a woman who had no diabetes mellitus before pregnancy। এখন তোমার কজেস অফ কেন এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা হয়। হ্যাঁ, এই সময়টা কেন হয়? ডিউরিং প্রেগনেন্সির সময় কি হয়
কতগুলো হরমোন বেশি তো হয় বডিতে, সেই হরমোনগুলোর কারণে তোমার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটা হয়। যেমন হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি প্রোজেস্টেরন, আর একটা, এবং তোমার হিউম্যান প্লাসেন্টা তোমার যে ল্যাকটোজেন আছে সেটা হচ্ছে তোমার কি করে, অ্যান্টাগোনাইজ করে অ্যাকশন অফ ইনসুলিন। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে প্রোজেস্টেরন এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন যে হরমোন, এরা অ্যান্টাগোনাইজ করবে দি অ্যাকশন অফ ইনসুলিন। আর একটা কি, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে কেন, বাই দ্য ইনক্রিজ লেভেল অফ এস্ট্রোজেন এবং কর্টিকোস্টেরয়েড। এস্ট্রোজেন হরমোন এবং কর্টিকোস্টেরয়েড হরমোনটাও বাড়ার কারণে এখানে কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। হ্যাঁ, তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাসটা কি, যেটি যে কন্ডিশন characterized by hyperglycemia for the first time during pregnancy in a woman who had no diabetes mellitus before pregnancy. আর তাহলে কি কারণে হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাসটা, যে প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরন এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন যে হরমোন, এরা কি করে, অ্যান্টাগোনাইজ দ্য অ্যাকশন অফ ইনসুলিন। আর একটা কি, যে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হতে পারে কিসের জন্য, বাই ইনক্রিজ লেভেল অফ এস্ট্রোজেন হরমোন এন্ড কর্টিকোস্টেরয়েড হরমোন। এখন তোমার একটা ডায়াবেটিক পেশেন্ট, তার মানে সিমটম কি কি থাকতে পারে, সাধারণত তিনটা টিপিক্যাল সিমটম আছে। হ্যাঁ, মানে একটা হচ্ছে মনে রাখবা পলিইউরিয়া, পলিডিপসিয়া আর হচ্ছে পলিফেজিয়া। হ্যাঁ, এই তিনটা টার্ম মনে রাখবা। ডায়াবেটিক পেশেন্টদের তিনটা সিমটম হয়, একটা পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। পলিইউরিয়া মানে তোমার বেশি বেশি ইউরিনেশন হবে, হ্যাঁ, ইনক্রিজড ইউরিনেশন। পলিডিপসিয়া তার মানে তোমার মানে থার্স্ট, এক্সেসিভ থার্স্ট হবে, ইনক্রিজ মানে বেশি বেশি পানি পিপাসা লাগবে। আর পলিফেজিয়া এর মানে হচ্ছে তোমার বেশি বেশি খিদা লাগবে, হ্যাঁ, মিন্স ইনক্রিজ হাঙ্গার। তাহলে তোমার গ্লাইকোসিউরিয়া হবে না? হ্যাঁ, মানে গ্লুকোজ থাকবে না ইউরিনের সাথে, গ্লাইকোসিউরিয়া? শোনো, সব ডায়াবেটিস মেলাটাসে তোমার হচ্ছে মানে ইউরিনে তোমার নাও থাকতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, আর গ্লুকোজ যায় বলেই তো তোমার পলিইউরিয়া হচ্ছে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, পলিইউরিয়াটা কেন হচ্ছে, যে গ্লুকোজটা কি অসমোটিক পার্টিকল, তাই না? তাহলে তোমার ওইটাই তো ওয়াটার ড্র করে তোমার ইউরিনের সাথে যাচ্ছে, যার জন্য তোমার ইউরিনেশনটাও বেশি হচ্ছে। হ্যাঁ, আর একটা এমনি কিন্তু সব দেখা যাবে যে অনেক সময় এটা অ্যাবনর্মাল কেস, হাইপারগ্লাইসিমিয়া, কিন্তু ইউরিনে কিন্তু অনেক সময় মানে গ্লুকোজ যায় না, তার কারণ তার যে রেনাল থ্রেশহোল্ড লেভেলটা সেটা মানে বেশি, যার জন্য ওইটাকে এক্সিড না করা পর্যন্ত তোমার ইউরিনে গ্লুকোজটা পাস হবে না। আবার দেখা যাচ্ছে তোমার ডায়াবেটিস মেলাটাস নাই, নর্মাল ব্লাড সুগার লেভেল, কিন্তু ইউরিনে গ্লুকোজ, এটাও হতে পারে, এটা কোনো রেনাল টিউবুলার ডিজিজে এটা হতে পারে না। এটা গ্লুকোজ যদি ঠিক মতো তোমার রিঅ্যাবজর্পশন না হয়, তাহলে প্রক্সিমাল টিউবুল থেকে ওখানে যদি কোনো ডিফেক্ট থাকে সে কারণে হতে পারে। তাহলে আমরা মেইন যে তিনটা মানে সিমটম, সেগুলি কি, পলিইউরিয়া তার মানে ইনক্রিজ ইউরিনেশন, পলিডিপসিয়া মানে এক্সেসিভ তোমার থার্স্ট হবে, পলিফেজিয়া এক্সেসিভ হাঙ্গার হবে। হ্যাঁ, মানে বেশি খিদা লাগবে, বেশি পানি পিপাসা লাগবে, আর ঘন ঘন তোমার ইউরিনেশন হবে। আর ওগুলি হচ্ছে টিপিক্যাল ফিচার। আর কিছু তোমার টিপিক্যাল ফিচার থাকতে পারে, দেখো যারা ডায়াবেটিস আছে না, তাদের কি হয়, ড্রাইনেস অফ মাউথ হয়, মুখটা কিন্তু শুকায় আসে। হ্যাঁ, তারপরে তোমার ওয়েট লস হয়, বিশেষ করে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাটাস যাদের, তাদের কিন্তু ভালো ওয়েট লস হয়, দেখবে অনেক শুকায় যায়। হ্যাঁ, তারপরে উইকনেস থাকবে, টায়ার্ডনেস থাকবে, ফ্যাটিক হবে। তারপরে যখন রেটিনা ইনভলভমেন্ট হবে তখন ব্লাডিং অফ ভিশন হতে পারে, এদের আবার মুড চেঞ্জ হতে পারে। হ্যাঁ, দেখবা যে ডায়াবেটিক পেশেন্টরা একটু মানে একটু রাগি টাইপের হয়, খিটখিটা মেজাজের হয়। হ্যাঁ, মুড চেঞ্জ হতে পারে।
তারপরে রিপিটেড ইনফেকশন ইন জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, তার মানে এই ডায়াবেটিস মেলাটাস যদি আনকন্ট্রোল থাকে তাহলে তাদের কিন্তু ইউরিনারি ইনফেকশনটাও বেশি হয়। হ্যাঁ, বেশ দেখা যাচ্ছে রিপিটেড হয়, ভালো হতে চায় না। তারপরে নন হিলিং ইনফেকশন, এটা বোঝায় কি যে কোনো জায়গায় কোনো ইনফেকশন হলো, তুমি ওষুধ খাচ্ছ, মানে ওই জায়গাটাকে ড্রেসিং করতেছো, কিন্তু দেখা যাচ্ছে যে উনটা হিলিং হচ্ছে না। কেন? মানে তোমার আনকন্ট্রোল ডায়াবেটিস এর জন্য। হ্যাঁ, তাহলে এইসব প্রবলেম অনেক সময় অনেকের মানে বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, যেটা অনেক সময় কিন্তু একটা জিনিস মানে একটা শরীরে কোনো ইনফেকশন হলো কিংবা কোনো জায়গায় ক্ষত হলো, সেটা তোমার মানে ভালো হচ্ছে না, তখন কিন্তু আগে তোমাকে টেস্ট করবে, ফাস্টিং ব্লাড সুগার দেখবে, আর তোমার 2 আওয়ার্স আফটার মানে ব্রেকফাস্ট এটা দেখবে, দেখে আগে কনফার্ম হবে যে তার ডায়াবেটিস আছে কিনা। কারণ ডায়াবেটিক পেশেন্টদের কি হয়, এই মানে ইনফেকশনটা হিলিং হতে সময় নেয়, কিন্তু আবার যখন তোমার ডায়াবেটিসটা কন্ট্রোলে যদি থাকে তখন কিন্তু তোমার ইনফেকশনটা তা ভালোভাবেই হবে। আর একটা কি, যারা ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের কি হয়, ইনফার্টিলিটি হতে পারে, অথবা মানে প্রেগনেন্ট হলেও সেটা মানে লস হতে পারে। হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে অ্যাটিপিক্যাল ফিচার। মানে এমনি মনে রাখতে পারো যে ড্রাইনেস অফ মাউথ, ওয়েট লস হবে, এমনি ডায়াবেটিক পেশেন্টদের দেখবা মানে আমাদের বাবা মা কারোর যদি থাকে, আমার নিজেরও আছে, যে উইকনেস লাগে, টায়ার্ডনেস লাগে, ফ্যাটিক লাগে, চোখের মানে আর্লি ক্যাটারেক্ট হয়, হ্যাঁ, ব্লারিং অফ ভিশন হয়, তারপরে মুড চেঞ্জ হবে, রিপিটেড ইনফেকশন হবে এটায়, তারপরে নন হিলিং ইনফেকশন হবে, আর কি হবে, ইনফার্টিলিটি অথবা রিপিটেড প্রেগনেন্সি লস হতে পারে। সাধারণত এই টাইপ 1 যেটা, হ্যাঁ, টাইপ 1 যেটা, এটা কি হয় তোমার সাধারণত অটো ইমিউন ডিজিজের জন্য হয়। এখানে তোমার অটো অ্যান্টিবডি তৈরি হয়, যেটা তোমার এই বিটা সেলকে ডিস্ট্রাকশন করে। হ্যাঁ, কোনো কারণ অটো ইমিউন ডিজিজ যদি হয় তাহলে সেটাতে হবে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। আর একটাও যে বললাম ইডিওপ্যাথি, অনেকগুলোর কারণ ভালোভাবে জানা যায় না। আর মানে এই টাইপ 1 যেটা, এটা দেখা যায় তোমার এই ক্ষেত্রে দেখা যায় যখন তোমার একটা মানে 70 থেকে 90% তোমার মানে বিটা সেল যখন ডিস্ট্রয়েড হবে, তখন তোমার এই টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটা বোঝা যাবে। হ্যাঁ, আর 10% মানে তোমার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের বেলায় তোমার বোঝা যায়। তাহলে এটা it occurs type 1 যেটা when 70 to 90% of the beta cells of pancreas have been destroyed, আর 10% of all individual with diabetes mellitus 2 এটা। আর কতগুলো ফ্যাক্টর, হ্যাঁ, মানে টাইপ 1 ডায়াবেটিসের জন্য হতে পারে, যেমন জেনেটিক প্রিডিসপোজিশন। হ্যাঁ, কারোর যদি মানে দাদা তারপরে বাবার যদি থাকে তাহলে তার মানে জেনেটিক্যালি মানে প্রিডিসপোজিশন যদি থাকে, তাহলে অর্থাৎ মডারেট প্রিডিসপোজিশন যদি হয়, তাহলে দেখা যায় যে কারো বাবার যদি জেনেট থাকে, অল্প বয়সে যদি ডায়াবেটিস মেলাইটাস হয়, তাহলে অনেক সময় ছেলে মেয়েদেরও অল্প বয়সে তোমার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। আর একটা কি, যে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে যেমন কোনো ভাইরাস দিয়ে যদি মানে ইনফেক্টেড হয়, তারাও কিন্তু এই ভাইরাস গুলো কি করে, তোমার বিটা সেল ডিস্ট্রাকশন করে। এখন কিন্তু যেমন তোমার এই এই যে করোনাতে তোমার দেখা যাচ্ছে যে এই ভাইরাসও কিন্তু তোমার যাদের মনে করো মানে মানে ইম্পেয়ার্ড অবস্থায় আছে, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ অথবা ইম্পেয়ার্ড তোমার গ্লুকোজ টলারেন্স যেটা, সেটার বেলায় দেখা যাবে যে যাদের মানে ব্লাড সুগার লেভেলটা মার্জিনে থাকে কিংবা হওয়ার একটা সম্ভাবনা আছে, প্রি ডায়াবেটিক যারা, তাদের বেলায় দেখা যায় যে এই এবার কিন্তু অনেক করোনা পেশেন্ট যাদের, তাদের দেখা গেছে যে এই সময় এই ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার পরে তোমার মানে ব্লাড সুগার লেভেলটা বেড়ে গেছে। হ্যাঁ,
তাদেরকে ইনসুলিন নিতে হয়েছে অনেক। এই ভাইরাস দিয়েও তোমার কি হয়, ব্লাড সুগার বাড়ে। হ্যাঁ, আর এমনিতে বলা হচ্ছে যে মামসের যে ভাইরাস, রুবেলা ভাইরাস, তারপরে রেট্রো ভাইরাস, কতগুলো ভাইরাসের নাম লেখা আছে, এগুলি দিয়েও সাইটোমেগালো ভাইরাস, এগুলি দিয়েও তোমার এগুলো তোমার একটা প্যাথোজেনেসিসের ফ্যাক্টর হতে পারে। আর এমনিতে কতগুলো মানে কফিতে কিন্তু ডায়াবেটিস বাড়ে। হ্যাঁ, আবার মানে স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে তোমার ব্লাড সুগারটা বাড়ে। স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে তোমার এই যে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন হরমোন, ক্যাটাকোলামিন হরমোন গুলো কি হয়, তোমার বেশি সিক্রেশন হয়। এরা কি করে, তোমার এদের কাজ হচ্ছে কি ব্লাড সুগারটাকে তোমার বাড়াই দেওয়া। হ্যাঁ, আর টাইপ 2 যেটা, এখানে দেখা যাচ্ছে তোমার প্যাথোফিজিওলজিক্যাল যে অ্যাবনর্মালিটি, সেটা তিনটা জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হতে পারে। হ্যাঁ, এখানে তোমার একটা হচ্ছে যে রিসেপ্টরটা ফেল করবে টু মানে মানে স্টিমুলেট দা ইনসুলিন সিক্রেশন। হ্যাঁ, না ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনের মানে কাজ করবে না, সে রেসপন্স করবে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এটা যে আরেকটা জিনিস বললাম, যারা একটু ওবেসিটি, যারা ওভারওয়েট, তাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। এটা হয় কি যে এদের তোমার এই যে অ্যাবিলিটিটা মানে ইনসুলিনের প্রতি যে এদের যে রেসপন্স, এটা তোমার কমে যায়। হ্যাঁ, এটা আর একটা। তার ফলে কি আর একটা হতে পারে, কোনো কারণে যদি ইনসুলিন সিক্রেশন ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে আবার এই মানে হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন যদি বেড়ে যায়, তাহলে এটার কারণেও তোমার কি হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। আর তোমাদের এই ডিফারেন্সটা তোমাদের তোমাদের পরীক্ষায় আসে কিংবা ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনেশন কয় ধরনের আছে, আর তোমার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ডিফারেন্সটা। হ্যাঁ, এটা ডিফারেন্সটা তোমরা এবিসি বই থেকে পড়বা। আগে বলা হতো 40, হ্যাঁ, এখন কিন্তু তোমার বলা হচ্ছে যে তোমার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা, এটাকে আগে এমনি বলা হতো জুভেনাল অনসেট ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, এটা সাধারণত তোমার বিফোর 35 ইয়ার্স আগে হয়। আর যেটা টাইপ 2, সেটা হচ্ছে তোমার আফটার এটা 35 ইয়ার্স এটা হয়। এটাকে বলা হয় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আর এটার মানে টাইপ 1 এর সিমটমটা ডেভেলপ করবে র্যাপিডলি, আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা সিমটমটা ডেভেলপ করে তোমার হচ্ছে গ্রাজুয়ালি। আর বডি ওয়েট দেখো, তোমার টাইপ 1 যেটা, এখানে বডি ওয়েটটা নর্মালও থাকতে পারে, আর বেশিরভাগ দেখা যায় তোমার আন্ডার ওয়েট হয়ে যায়। হ্যাঁ, মানে শুকায় যায়। আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যারা, তারা কিন্তু ওবেস থাকে। হ্যাঁ, আর জেনেটিক প্রিডিসপোজিশন যেটা, এটা তোমার টাইপ 1 এ মডারেট থাকে, টাইপ 2 তে তোমার স্ট্রং থাকে। আর আরেকটা জিনিস তোমার ইনসুলিন স্ট্যাটাস যদি আমরা দেখি, তাহলে এটা দেখা যাবে যে ডিফেক্ট যেটা, সেটা আসলে মেইনলি টাইপ 1 এর বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, আর টাইপ 2 তে কি হয়, বিটা সেল ডিসফাংশন হয়। আর ইনসুলিনের স্ট্যাটাসটা কেমন থাকবে, টাইপ 1 এ অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি থাকবে, আর টাইপ 2 তে তোমার ইনঅ্যাডুকেট ইনসুলিন থাকবে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। তার মানে বিটা সেলটা এখানে ডিসফাংশন হবে। আর ইনসুলিন সেন্সিটিভিটি যেটা, টাইপ 1 এ তোমার এটা নর্মাল থাকবে, কিন্তু টাইপ 2 তে কমে যাবে। আর একটা জিনিস মনে রাখবা যে আইলেট সেল অটো অ্যান্টিবডি যেটা, সেটা তোমার কি হবে, এটা আইলেট সেল অটো অ্যান্টিবডিটা আমরা কোথায় পাবো, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে, কারণ এটা অটো ইমিউন ডিজিজ দিয়ে হয়। কিন্তু আমরা টাইপ 2 তে এটা মানে থাকবে না। তাহলে তোমার অটো অ্যান্টিবডি টাইপ 1 এ প্রেজেন্ট থাকবে, পজিটিভ হবে, আর টাইপ 2 তে নেগেটিভ হবে। আর নিউট্রিশনাল স্ট্যাটাস যেটা,
ওটা বললাম যে এদের তোমার মানে আন্ডার ওয়েট হতে পারে অথবা নর্মাল থাকতে পারে, তার মানে আন্ডার নারিশড হবে। আর দেখা যায় টাইপ 2 যারা তার ওবেস অথবা ওভার ওয়েট হয়। হ্যাঁ, আর হচ্ছে তোমার কিটোসিস। হ্যাঁ, কিটোসিসটা এটা মানে টাইপ 1 দের বেলায় কমন থাকে। হ্যাঁ, আর টাইপ 2 তে তোমার কিটোসিস হবে না এটা। আর প্রিভ্যালেন্স মানে হিসাব যদি করি তাহলে দেখা যায় 10% হচ্ছে তোমার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আর 80 থেকে 90% তোমার টাইপ 2 মানটা বেশি হয়। আমরা এই ডায়াবেটিস মেলাইটাসটা কিভাবে তোমার ডায়াগনোজ করব? হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে রাখবা যে যে কোনো জিনিসের যখন তোমরা ক্লিনিক্যাল সাইডে পড়বা, প্রথমেই তোমরা দেখবা যে ক্লিনিক্যাল সিমটম দেখেও কিছুটা তোমার বোঝা যায়, সাজেস্ট করা যায়। হ্যাঁ, যেমন আমি বললাম পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। হ্যাঁ, এগুলি দেখেও তাহলে মনে কেউ যদি ওবেজ হয়, হ্যাঁ, থাকে, তার ক্লিনিক্যাল সিমটমও দেখে একটা আমরা ইয়ে করতে পারি, সাজেস্ট করতে পারি ডায়াবেটিস মেলাইটাস। আর কি কি জিনিস দেখবো আমরা? ফাস্টিং ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা দেখবো, তারপরে কি দেখবো? র্যান্ডম ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। আর এই ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিসের জন্য আরো দেখতে হয় ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট। হ্যাঁ, এটা করতে হবে। আর একটা কি যে মানে আমরা যে ইনভেস্টিগেশন করব সেটা কি করব তোমরা একটু মনে রাখবা। এক নম্বর হচ্ছে ফাস্টিং তোমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, মানে ফাস্টিং ব্লাড সুগার লেভেল দেখবো। আর একটা কি দেবো? র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল। আর একটা কি দেবো? ওজিটিটি করাতে হবে। হ্যাঁ, আর একটা কি? হিমোগ্লোবিন A1C। হ্যাঁ, এগুলি। তাহলে এই 4টা জিনিস তোমার মানে ডায়াগনোসিস জন্য আমাদের এই 4টা জিনিস অবশ্যই করতে হবে। তাহলে এমনিতে আমরা প্রথমে A1C তে কি? আমি এটা পরে তোমাদেরকে পড়াবো। তো এখন এখন শোনো, আমি এটা সম্পর্কে বলবো। এটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এটা সম্পর্কে আমি বলবো তোমাদের। হ্যাঁ, এটা হিমোগ্লোবিন A1C, এটাকে বলা হয় গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। হ্যাঁ, তাহলে আমরা একটা ক্লিনিক্যাল সিমটম দেখে সাজেস্ট করতে পারি ডায়াবেটিস মেলাইটাস। আর একটা কি তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা জিনিসের নর্মাল লেভেল তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। ভাইভাতে নর্মাল লেভেল গুলো না পারলে, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কত কিংবা সিরাম ফাস্টিং ব্লাড সুগার লেভেল কত, তোমরা যদি নর্মালটা না জানো, হ্যাঁ, তাহলে কিন্তু বলতে না পারো, তাহলে কিন্তু ইমপ্রেশন খুব খারাপ হয়ে যায়। তাহলে আর আর আমরা এটা এখন যে তোমাকে যেটা দেখাচ্ছি, এটা এমনি নর্মাল হচ্ছে 3.5 থেকে সবসময় একটা রেঞ্জে বলবা 3.5 থেকে 6.1 মিলিমোল পার লিটার। কিন্তু যখন তোমার মোর দেন 7 হবে তখন আমরা এটাকে ডায়াবেটিস মেলাইটাস বলবো। হ্যাঁ, আর একটা কি র্যান্ডম ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, এটা যে কোনো সময় ব্লাডটা নিয়ে যদি দেখো, দেখে এটা নর্মাল লেভেল কত, লেস দেন 7.8, কিন্তু আমরা ডায়াবেটিস কখন বলবো? যখন মোর দেন 11.1 মিলিমোল পার লিটার হবে তখন। আর একটা জিনিস মনে রাখবা, আমি একবার ফাস্টিং ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন করে দেখলাম মোর দেন 7 হলো, কিন্তু তোমার একটা স্যাম্পল দিয়ে এটা জাজ করা যাবে না, কয়েকটা পরপর কয়েকদিন নিতে হবে, নিয়ে তোমাকে এটা দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তখন প্রতিবারেই যদি এরকমই আসে তখন তোমার ধরে নিতে হবে যে এটা ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, তাহলে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যখন মোর দেন 7 মিলিমোল হবে তখন আমরা বলবো যে তোমার এটা ডায়াবেটিস মেলাইটাস। র্যান্ডম ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যখন মোর দেন 11 হবে মিলিমোল পার লিটার তখন আমরা এটাকে বলবো ডায়াবেটিস মেলাইটাস। এখন তোমার এই যে নর্মাল গ্লুকোজ লেভেল, হ্যাঁ, ফাস্টিং ব্লাড সুগার লেভেল, যেটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, এটা আসলে মানে 3.5 থেকে 6.1 মিলিমোল পার লিটার বলবা। হ্যাঁ, 3.5 থেকে 6.1 মিলিমোল পার লিটার। আর র্যান্ডম কত? লেস দেন 7.8 মিলিমোল পার লিটার। আমি ডায়াবেটিস কখন বলবো? যখন ফাস্টিং ব্লাড সুগার মোর দেন
7 মিলিমোল হবে তখন, আর র্যান্ডম যখন আর মোর দ্যান 11.1 মিলিমোল পার লিটার হবে। আর তোমাদেরকে আর একটা কথা বলছিলাম যে ওজিটিটি, হ্যাঁ, এর পুরাটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা আমরা কখন করব? হ্যাঁ, কখন আমরা এই ওজিটিটা করতে দিব? আমরা কিন্তু আগে যখন দেখবো যে ফাস্টিং করলাম, করে দেখলাম তার ব্লাড সুগারটা 1 থেকে 6.9 এর ভিতরে, হ্যাঁ, তখন আমরা তাদেরকে প্রি ডায়াবেটিক মনে করব, করে তখন আমাকে ওই মানে ওজিটিটি করতে হবে কনফার্ম হওয়ার জন্য। আর একটা কি, যে র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল যখন 7.8 থেকে, আমাদের নর্মাল কত, মানে লেস দ্যান 7.8, 7.8 থেকে বিলো তোমার 11 যদি থাকে, এই রেঞ্জের মধ্যে হয়, সেটাকে আমরা তখন আমরা ওজিটিটি করব। মানে আমরা কখন করব? যখন তোমার মানে প্রি ডায়াবেটিক কন্ডিশন, অর্থাৎ ইম্পেয়ার্ড ফাস্টিং যখন হবে, আর ইম্পেয়ার্ড তোমার হচ্ছে গ্লুকোজ টলারেন্স যখন হবে, তখন আমরা করব। আর এটা প্রি ডায়াবেটিক আসলে কখন বলবো আমরা? এটা একটা ইন্টারমিডিয়ারি মেটাবলিক স্টেজ অফ গ্লুকোজ বিটুইন হচ্ছে নর্মাল গ্লুকোজ হোমিওস্টেসিস এন্ড ডায়াবেটিস মেলাটাস। এই দুটার মাঝখানে যখন, তখন আমরা সেটাকে প্রি ডায়াবেটিক বলবো। এটা তাহলে কখন? একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই দুটার বেলায় আমরা কি করব? ওজিটিটি করে কনফার্ম হব। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করা হয় ওজিটিটিটা তুমি কখন করবা, ইন্ডিকেশন কখন? বলবা যে যখন মানে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ হবে অথবা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হবে, তখন আমরা কি করব? ওজিটিটি করে কনফার্ম হব। এখন ওজিটিটিটা এটা কি? এটা তাহলে কি, যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। হ্যাঁ, এটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা দেখে আমরা অ্যাসেস করতে পারি এন্ডোজেনাস ইনসুলিন রেসপন্স টু ফিজিওলজিক্যাল গ্লুকোজ চ্যালেঞ্জ। এখানে কি করা হয়? অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা বললাম যে when blood glucose level raised but not at diagnostic level, হ্যাঁ, তখন আমরা ওজিটি তে করব। তার মানে আমরা যখন দেখবো যখন ফাস্টিং ব্লাড সুগার লেভেল 6.1 থেকে 6.9 এর মধ্যে যদি আমরা পাই, তখন করব। আর একটা হচ্ছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ যখন আমরা পাবো 7.8 থেকে 11 এর মধ্যে, নর্মাল থেকে একটা ডায়াবেটিক রেঞ্জের মধ্যে যখন আমরা পাবো, যেটাকে বলা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হচ্ছে ইম্পেয়ার্ড তোমার গ্লুকোজ টলারেন্স। এই দুটার বেলায় আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা করব। এখন এটার একটা প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশনটা কি? প্রথমে তোমার আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days বিফোর টেস্ট। মানে টেস্টের আগে কোনো, অনেকে এখন ইয়ে করবে, ওজিটিটি করবে, হয়তো দেখা গেল কম কম ভাত খাচ্ছে, মানে হাঁটাহাঁটি করছে না, হ্যাঁ, তখন সেটা না, তুমি নর্মাল যে খাবারটা খাচ্ছিলা, নর্মাল যে ভাবে চলাফেরা করতেছিল, সেইভাবে মানে ইয়ে করতে হবে। আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days বিফোর টেস্ট। আর একটা কি, ওভারনাইট ফাস্টিং, ওভারনাইট ফাস্টিং প্রিয়র টু টেস্ট, মানে টেস্ট করার আগে ওভারনাইট ফাস্টিং থাকতে হবে। সেটা কতটুকু? 8 থেকে 10 ঘন্টা অন্তত। হ্যাঁ, আর একটা কি, যে এই টেস্টের আগে 30 মিনিট তাকে রেস্টে রাখতে হবে। হ্যাঁ, আর একটা অ্যাভয়েডেন্স অফ স্মোকিং এন্ড এক্সারসাইজ পিরিয়ড টু টেস্ট। টেস্টের আগে তোমার স্মোকিং, এক্সারসাইজ এগুলিকে অ্যাভয়েড করতে হবে। আর একটা কি, যে তুমি যখন স্যাম্পল কালেকশন করবা, তখন ডিউরিং স্যাম্পল কালেকশনের সময় তাকে সুন্দর করে বসায়ে তার অনুমতি নিয়ে তাকে বুঝায়ে তোমাকে ব্লাড স্যাম্পলটা কালেকশন করতে হবে। আর তাকে কমপ্লিট ফিজিক্যাল এবং মেন্টাল রেস্টে থাকতে হবে। কারণ যদি সেই স্ট্রেসফুল কন্ডিশনে থাকে কিংবা ইয়েতে থাকে, তখন এমনি তো সে কারণেও তোমার ইয়ে হতে পারে। এই কয়টা কন্ডিশন তোমার খেয়াল করে ওজিটিটি করতে হবে। সেই প্রিপারেশনটা কি? 1 নম্বর হচ্ছে তাহলে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days বিফোর টেস্ট। আর একটা হচ্ছে ওভারনাইট ফাস্টিং
পিরিয়ড টু টেস্ট সেটা কত 8 to 10 আওয়ার্স, অন্তত 8 to 10 আওয়ার্স তাকে ওভারনাইট ফাস্টিং থাকতে হবে। 30 মিনিট রেস্টে থাকতে হবে বিফোর টেস্ট। অ্যাভয়েডেন্স অফ স্মোকিং অ্যান্ড এক্সারসাইজ পিরিয়ড টু টেস্ট। আর একটা কি, পেশেন্টকে মানে সিটেড ফর ডিউরেশন অফ টেস্ট। যে কোনো পেশেন্টের কাছ থেকে তুমি যদি পেশেন্টকে এমনি এক্সামিনও করতে চাও কিংবা পেশেন্টের কাছ থেকে ব্লাড স্যাম্পল নিতে চাও, প্রথমে তাকে বুঝাতে হবে। পেশেন্টরা কিন্তু সিরিঞ্জ দেখলে ভয় পায়, তাকে বুঝাতে হবে আপনি ব্যথা পাবেন না, আপনার আমি একটু ব্লাড নিব, টেস্ট করব, আপনার কোনো ব্যথা পাবেন না, তাকে মানে বুঝাইতে হবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন ওয়ার্ডে ডিউটি করবা একটা পেশেন্টকে এক্সামিন করতে গেলেও তার অনুমতি চাইতে হয়। অনেক সময় তোমার ক্লিনিক্যাল সাইডে তোমার মেডিসিনের যারা এক্সামিনার থাকবে তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবে, তাদের সামনে তোমাকে একটা পেশেন্টকে নিয়ে এক্সামিন করতে হবে, তখন তারা খেয়াল করবে যে তুমি তার অনুমতি নিচ্ছ কিনা। যে কোনো পেশেন্টের তুমি গায়ে তুমি হাত দাও, ইয়ে করো, তাকে তার পেশেন্টের অনুমতি নিতে হবে যে বাবা কিংবা চাচা কিংবা মা আপনার আমি ইয়ে নেব, আপনাকে আমি দেখবো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনাকে আমি একটু একটু পরীক্ষা করে দেখবো। এগুলি কিন্তু নিয়ম, যে কোনো পেশেন্টকে এক্সামিন করার আগে তাদের অনুমতি নিয়ে পেশেন্টের গায়ে হাত দিতে হয়। আর একটা জিনিস, তুমি যখন ল্যাবে তুমি ডায়াগনোসিস পারপাজে ব্লাড স্যাম্পল নিবা, অবশ্যই পেশেন্টের অনুমতি নিতে হবে, পেশেন্টকে বুঝাতে হবে যাতে পেশেন্ট ভয় না পায়। ভালো করে আরাম করে বসায় তাকে মানে যে অন্তত 30 মিনিট একটা রেস্টে রাখতে হবে, রেখে বুঝায় তারপরে তার অনুমতি নিয়ে সে যাতে ভয় না পায় সে তারপরে তোমার ব্লাড কালেকশনটা করতে হবে। আর এমনি তো ওই পেশেন্টকে কমপ্লিট ফিজিক্যাল এবং মেন্টাল রেস্টে রাখতে হবে। এখন প্রসিডিউরটা কি, কিভাবে এটা করবা, এটা প্রথমে আমি কি নেব, ফাস্টিং ব্লাড স্যাম্পল। তাহলে এটা আমি কখন নিব, এই ফাস্টিং ব্লাড স্যাম্পল কালেক্টেড করব কখন, ইন দা মর্নিং। হ্যাঁ, সাধারণত একটা টাইম 8 AM এটা নিলে ভালো হয়। এটা অন্তত মনে রাখতে হবে 8 থেকে 10 ঘন্টা যেন হয়। ফাস্টিং ব্লাড স্যাম্পল কালেক্টেড করতে হবে ইন দা মর্নিং আফটার ওভারনাইট ফাস্টিং। হ্যাঁ, তারপরে আমি ফাস্টিং ব্লাড স্যাম্পল নেওয়ার পরে তারপরে আমি কি করব, এটা তোমার 75 গ্রাম গ্লুকোজ, এটা কি করতে হবে তোমার 300 ml অফ ডিস্টিল ওয়াটারের মধ্যে এটা গুলায়ে তোমার আমি ফাস্টিং ব্লাড স্যাম্পল নেওয়ার 5 মিনিটের ভিতরে এটা খাওয়াই দিতে হবে। হ্যাঁ, ওরাল ইনটেক অফ 75 গ্রাম গ্লুকোজ in 300 ml of water within 5 minutes। তারপরে গ্লুকোজ খাওয়ার পরে তোমার at the end of 2 hours of glucose load another blood sample is collected for estimation of blood glucose concentration। তাহলে আমরা প্রসিডিউরটা কি, প্রথমে আমরা ফাস্টিং ব্লাড স্যাম্পল নিব, এটা কালেক্ট করব কখন, ইন দা মর্নিং আফটার ওভারনাইট ফাস্টিং। ইউজুয়ালি এটা প্রিফারেবল হচ্ছে at 8 AM। হ্যাঁ, এটা আর ওরাল ইনটেকটা তারপরে আমরা কি করাবো, 75 গ্রাম গ্লুকোজ 300 ml অফ ওয়াটারের মধ্যে গোলায়ে 5 মিনিট ওটা স্যাম্পলটা নেওয়ার পরে আমরা এটা খাইয়ে দিব। দিয়ে এই যখন খাওয়া হয়ে গেল তখন আমরা কি করব, এই খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে আরেকটা ব্লাড স্যাম্পল নিব, নিয়ে আমরা দেখবো যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা আমরা দেখবো। তাহলে আমরা ফাস্টিং নিব, ফাস্টিং নেওয়ার ব্লাড স্যাম্পল নেওয়ার পরে 75 গ্রাম গ্লুকোজ ওয়াটার মধ্যে 300 ml ওয়াটারের মধ্যে তোমার গুলায়ে তারপরে খাওয়ায়ে আমরা কি করব, at the end of 2 hours of glucose load another blood sample is collected করতে হবে for estimation of blood glucose concentration। এখন এখন ওজিটিটি তোমার এটা ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা তাহলে আমরা জানি যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত, নরমাল কত, আমরা জানি 3.5 থেকে 6.1 মিলিমোল পার লিটার। আমরা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ কখন বলবো, যখন তোমার
6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার হবে, তখন আমরা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বলবো। আর ডায়াবেটিস মেলাইটাস কখন বলবো? যখন ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল মোর দ্যান 7 মিলিমোল পার লিটার হবে। এটা মনে রাখবা যে ফাস্টিং ব্লাড সুগার লেভেল যখন মোর দ্যান 7 হবে তখন আমরা ডায়াবেটিস মেলাইটাস বলবো। আর যখন 6.1 থেকে 6.9 মিলিমোল হবে তখন আমরা কি বলবো? এটাকে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বলবো। আর নরমাল কত? এগুলি একদম মুখস্থ রাখবা। নরমাল হচ্ছে 3.5 থেকে 6.1। এখন তোমার 2 hours আফটার গ্লুকোজ তুমি খাওয়ানোর পরে তাহলে এটা নরমাল আমি কত বলবো? লেস দ্যান 7.8 মিলিমোল পার লিটার। আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কত? 8 থেকে 11 মিলিমোল পার লিটার। আর যখন তোমার এটা মোর দ্যান 11 হবে তখন আমরা কি বলবো? এটাকে ডায়াবেটিস মেলাইটাস বলা হবে। হ্যাঁ, তাহলে অনেক সময় জিজ্ঞেস করা হয় এই ফাস্টিং ব্লাড সুগারের নরমাল ভ্যালু কত, তাহলে কি বলবো? 3.5 থেকে 6.1 মিলিমোল পার লিটার। আর ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ কত? 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার। আর ডায়াবেটিস মেলাইটাস কখন বলবা? মোর দ্যান 7। আর 2 hours আফটার গ্লুকোজ লো নরমাল হচ্ছে লেস দ্যান 7.8 মিলিমোল পার লিটার। আর মানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কত? 7.11 এর ভিতরে কি বলবো আমরা? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর ডায়াবেটিস মেলাইটাস কখন বলবো? মোর দ্যান 11 এর উপরে গেলে আমরা তখন ডায়াবেটিস মেলাইটাস বলবো। এটা দেখো যে এটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। হ্যাঁ, এটা শুধু এটা তোমাদেরকে এমনি জিজ্ঞেস করা হবে পরীক্ষার সময় যে তোমার হিমোগ্লোবিন A1C এটা এটা কি? তাহলে এটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এটা আসলে কখন করি আমরা? হ্যাঁ, এই যে মানে এখন কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে কিন্তু 3 মাস পর পর এই টেস্টটা করতে দেওয়া হয়। হ্যাঁ, 3 মাস পর পর এই টেস্টটা করতে দেওয়া হয়। আর এটা মানে এখন কিছুটা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে যাদেরকে একটু দেখে মনে হয় যে এটা ডায়াবেটিস থাকতে পারে তখন ফাস্টিং ব্লাড সুগার করতে দেয়, তারপরে তোমার 2 hours করতে দেয়, তারপরে তোমার হিমোগ্লোবিন A1C এগুলো করতে দেয়। হ্যাঁ, এটা দেখে আমরা কি বুঝি যে তোমার অ্যাসেসমেন্ট করা যায় গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস। এটা দেখে আমরা গ্লাইসেমিক কন্ট্রোল একটা ডায়াবেটিস মেলাইটাসের গ্লাইসেমিক কন্ট্রোলটা অ্যাসেস করা যায়। হ্যাঁ, এটা দেখে। আর এটা শুধু এই যে মানে অ্যাসেসমেন্ট অফ দ্য গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস এটা আমরা একটা হচ্ছে এটা করতে পারি বাই মেজারমেন্ট অফ এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন A1C কনসেন্ট্রেশন দেখে। আর একটা কি? তোমার ফ্রুক্টোসামিন কনসেন্ট্রেশন ইন ব্লাড। এই দুটা জিনিস দেখে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসে তোমার গ্লাইসেমিক কন্ট্রোলকে মানে অ্যাসেসমেন্ট করার জন্য আমরা সাধারণত দুটা জিনিস দেখি। একটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন A1C কনসেন্ট্রেশন, আর একটা ফ্রুক্টোসামিন কনসেন্ট্রেশন ইন ব্লাড। এই দুটা জিনিস। তার ফ্রুক্টোসামিনটা দেখা হয় না, কিন্তু আমাদের এখন দেখবা অনেক মানে ইনভেস্টিগেশন যারা ডায়াগনোসিসের জন্য অনেক জায়গায় দেখবা হিমোগ্লোবিন A1C এটা অ্যাডভাইস করা থাকে। ডাক্তাররা ক্লিনিক্যাল ডক্টররা এটা অ্যাডভাইস করে। হ্যাঁ, তাহলে এটা আসলে এটা দেখে আমরা কি করতে পারি যে গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাসে আমরা গ্লাইসেমিক কন্ট্রোলটা কেমন এটা আমরা অ্যাসেস করতে পারি। হ্যাঁ, এটা। আর তাহলে এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন A1C যেটা এটা আসলে produced by non-enzymatic condensation of glucose with the beta globin chain of adult hemoglobin. হ্যাঁ, তাহলে এটা এটা কি? এটা produced হচ্ছে by non-enzymatic condensation of glucose with the beta globin chain of adult hemoglobin. এটা আর এটা তার মানে যদি তোমার ডায়াবেটিস মেলাইটাস এটা ডায়াবেটিস মেলাইটাস
তোমার এটা নন এনজাইমেটিক কোভালেন্ট অ্যাটাচমেন্ট অফ গ্লুকোজ টু হেমোগ্লোবিন ইনক্রিজ। আর মানে এটা যদি তোমার ব্লাড সুগার বাড়ে তাহলে তোমার এই হিমোগ্লোবিন A1C ও বাড়তে থাকবে। হ্যাঁ, আর শুধু এটুকু মনে রাখবা যে এটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন A1C এটা প্রডিউসড হয় by non-enzymatic condensation of glucose with the beta globin chain of adult hemoglobin। একটু মনে রাখবা। আর আরেকটা জিনিস, এটা তোমার পার্সেন্টেজ দেখে আমরা ইয়ে করতে পারি, হ্যাঁ, যে নর্মাল বুঝতে পারি। যদি এটা পার্সেন্টেজ যদি 5.7 এর নিচে হয় তাহলে আমরা বলবো যে গুড গ্লাইসেমিক কন্ট্রোল। হ্যাঁ, এটা। আর যদি তোমার 5.7 থেকে তোমার 6.4 হয় তখন আমরা বুঝবো যে এটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। হ্যাঁ, আর যদি এর পার্সেন্টেজ 6.5 এর উপরে হয় তখন আমরা কনফার্ম হবো যে তোমার এটা তোমার ডায়াবেটিস মেলাইটাস। আর এটা ব্লাড গ্লুকোজ লেভেল যত বেশি হবে হিমোগ্লোবিন A1C ও ব্লাডে তত বেশি তোমার প্রেজেন্ট থাকবে। আর হায়ার দ্য hemoglobin A1C poorer your blood glucose control। যদি hemoglobin A1C বেশি থাকে তাহলে বোঝা যাবে যে তার ব্লাড গ্লুকোজ কন্ট্রোলটা ভালো নাই, আনকন্ট্রোল অবস্থায় আছে। যত বেশি হেমোগ্লোবিন A1C হবে তত বেশি তোমার বোঝা যাবে যে এর মানে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলটা ভালো নাই। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবা যে 1% হেমোগ্লোবিন A1C যদি রাইজ করে তাহলে বোঝা যাবে যে it indicates approximately 2 millimole per liter rise in blood glucose level। 1% বাড়লে তাহলে ব্লাডেও তোমার গ্লুকোজ লেভেল 2 মিলিমোল তোমার বেড়ে যায়। হ্যাঁ, এটা 1% যদি তোমার রাইজ করে হিমোগ্লোবিন A1C তাহলে প্রায় তোমার 2 মিলিমোল তোমার ব্লাড সুগার রাইজ করবে ইন ব্লাডে। যে হিমোগ্লোবিন A1C যদি তোমার 4 থেকে 6% হয় তাহলে আমরা এটাকে নর্মাল বলবো। আর এটা ইন্ডিকেট করবে কি গ্লাইসেমিক কন্ট্রোল ওভার লাস্ট 3 মান্থ। এটা দেখে আমরা তোমার গত 3 মাসে তার গ্লাইসেমিক কন্ট্রোল কেমন ছিল এটা আমরা অ্যাসেস করতে পারি। তাহলে যদি মানে 6 এর নিচে থাকে, 4 থেকে মানে 6 এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে নর্মাল। আর এটা ইন্ডিকেট করবে গুড গ্লাইসেমিক কন্ট্রোল ওভার লাস্ট 3 মান্থ। আর হিমোগ্লোবিন A1C যদি মোর দ্যান 6.5 হয় তখন এটা কি বোঝাবে ডায়াবেটিস মেলাইটাস। ইট ইন্ডিকেটস ডায়াবেটিস মেলাইটাস। আর হিমোগ্লোবিন A1C যদি মোর দ্যান 9% হয় তাহলে বুঝতে হবে যে তার গ্লাইসেমিক কন্ট্রোলটা পোর, অর্থাৎ তার ডায়াবেটিস মেলাইটাসটা মানে আনকন্ট্রোল, সিভিয়ার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে হিমোগ্লোবিন A1C যদি 4 থেকে 6 এর মধ্যে থাকে তাহলে আমরা এটাকে নর্মাল বলবো। আর এটা কি ইন্ডিকেট করবে গুড গ্লাইসেমিক কন্ট্রোল ওভার লাস্ট 3 মান্থ। আর হিমোগ্লোবিন A1C যদি 6.5 এর বেশি হয় তাহলে ইন্ডিকেটস ডায়াবেটিস মেলাইটাস। আর যদি মোর দ্যান 9 হয় হিমোগ্লোবিন A1C তাহলে ইট ইন্ডিকেটস পোর তোমার গ্লাইসেমিক কন্ট্রোল। মানে আর যদি মানে এমনি মানে 4.6 এর মধ্যে যদি রেঞ্জে থাকে তাহলে তার ডায়াবেটিস না থাকলেও ধরে নিতে হবে সে নর্মাল, তার কোনো ডায়াবেটিস মেলাইটাস নাই। হ্যাঁ, আর এটা সাধারণত তুমি ধরো আজকে ফাস্টিং ব্লাড সুগার করলা, তোমার বেশি আসলো, 2 দিন পরে আবার করো, দেখো এটা নর্মালও আসতে পারে। তুমি কিন্তু হিমোগ্লোবিন A1C যদি তুমি করো তাহলে গত 3 মাসের তোমার এভারেজ একটা ইয়েটা বোঝা যায়। হ্যাঁ, যে তোমার গ্লাইসেমিক কন্ট্রোলটা কেমন ছিল। যদি 6 পর্যন্ত হয়, 4 থেকে 6 পর্যন্ত হয় তাহলে বুঝতে হবে যে গ্লাইসেমিক কন্ট্রোলটা তোমার নর্মাল ছিল। আর যদি মানে 6.5 এর বেশি হয় তাহলে এটা ইন্ডিকেট করবে যে তোমার ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আর যদি মোর দ্যান 9% হয় তখন বুঝতে হবে যে পোর গ্লাইসেমিক কন্ট্রোল, তার মানে
তার ডায়াবেটিস মেলাটাস একদম কন্ট্রোলই নাই, হ্যাঁ এটা। তাহলে এটা দেখে আমরা তোমার মানে গ্লাইসেমিক কন্ট্রোলটা বুঝতে পারি। আর এমনিতেও অনেকের মানে একটা নর্মাল ইনভেস্টিগেশন স্বরূপও তোমার হিমোগ্লোবিন A1C করতে দেয়, হ্যাঁ, যে তোমার যদি, কারণ গত 3 মাসের এখন হয়তো ফাস্টিং করলো তার নর্মাল আসতে পারে, সে হয়তো মানে কন্ট্রোল করে খাওয়া দাওয়া কন্ট্রোল করে হাঁটাহাঁটি করে আসলো, কিন্তু যদি তার মানে গত 3 মাসে কোনো কারণে ব্লাড সুগার বেশি থাকে, তাহলে হিমোগ্লোবিন A1C টা করলে সেটা তোমার ধরা পড়বে, ঠিক আছে এটা। তাহলে এটা দেখে আসলে আর মানে আমরা মানে গ্লাইসেমিক কন্ট্রোল এটা বুঝতে পারি, মানে লাস্ট 3 মান্থে ওই মানে পেশেন্টের গ্লাইসেমিক কন্ট্রোলটা কেমন ছিল সেটা বোঝা যায়। মানে এটুক মনে রাখলেই তোমাদের হবে। তোমাদেরকে শুধু জিজ্ঞেস করা হবে যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা কি, হ্যাঁ, আর তোমার কখন নরমাল, কখন ডায়াবেটিস মেলাটাস বলবা, আর কখন হচ্ছে তোমার হচ্ছে ইয়া এটা মানে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস কত হলে তোমার সেটা বলবা। তাহলে এই লেভেলগুলা মনে রাখবা, শুধু ডেফিনেশনটা মনে রাখবা যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন A1C যেটা, এটা একটা produced by non-enzymatic condensation of glucose with the beta globin chain of adult hemoglobin। আর এর নর্মাল ভ্যালু কত, তোমার 4 থেকে 6% of total hemoglobin। আর তুমি আর এটা 4 থেকে 6% এ থাকলে আমরা নর্মাল ধরে নিব। আর এটা ইন্ডিকেট করবে গুড গ্লাইসেমিক কন্ট্রোল ওভার লাস্ট 3 মান্থ। আর যদি বেশি হয় 6.5 এর বেশি, তাহলে ডায়াবেটিস মেলিটাস। আর মোর দ্যান 9 হলে ইট ইন্ডিকেটস পোর গ্লাইসেমিক কন্ট্রোল, অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস। আর এটার একটা সুবিধা কি, যে এটা ধরো ইট ক্যান বি পারফর্মড এট এনি টাইম অফ দ্য ডে আর ডাজ নট রিকোয়ার এনি স্পেশাল প্রিপারেশন সাচ এস ফাস্টিং। এটা যে কোনো সময় করা যায়, এটা একটা সুবিধা। আর এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি, যে এটা এই ভ্যালুটা এমনিতেও কমে যেতে পারে প্রেগনেন্সির সময়, এনিমিয়ার সময়, হেমোগ্লোবিনোপ্যাথি যদি হয়, মানে কোনো কারণে যদি হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তখন এই ভ্যালুটা কম আসতে পারে। একটু তোমাদের শুধু জিজ্ঞেস করা হবে যে হিমোগ্লোবিন A1C এর পুরা নামটা কি, তাহলে কি বলবা যে গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন A1C। এটা কাকে বলে, যে ইট ইজ প্রোডিউসড বাই non-enzymatic condensation of glucose with the beta globin chain of adult hemoglobin। আর এর নর্মাল ভ্যালু কত, 4 থেকে 6%। আর একটা জিনিস, যে 1% যদি এটা রাইজ করে, তাহলে আমরা বুঝবো যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, তাহলে 2 মিলিমোল পার লিটার তোমার ব্লাড গ্লুকোজ তোমার কনসেন্ট্রেশনটা বেশি হয়, হ্যাঁ। আর কখন আমরা পোর গ্লাইসেমিক কন্ট্রোল বলবো, যখন মোর দেন তোমার 9%, তখন আমরা বলবো পোর। আর ডায়াবেটিস মেলিটাস বলবো যখন মোর দেন 6.5%।